আসসালামু আলাইকুম। দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। আসসালামু আলাইকুম। নির্বাচনের এখনো পর্যন্ত প্রায় ১ মাস বাকি থাকতেই ভোটের ফলাফল যেন মানুষ এর মধ্যে পেতে শুরু করে দিয়েছেন। কারণ যেন তেন কোনো উপায়ে নয়, বিশেষ ডিজাইনে, বিশেষ আয়োজনে, বিশেষ একটি শক্তিকে ক্ষমতায় আনতে ডক্টর ইউনূস সরকার মহা সমারোহে সব ধরনের আয়োজন সম্পন্ন করে রেখেছেন। তার কোনোটির অ্যাপ্লাই এরই মধ্যে শুরু হয়ে গেছে। এটি মানুষের মধ্যে বদ্ধমূল হতে শুরু করেছে এবং খেলা তো চলছেই, চারিদিক থেকে নানান ধরনের খেলা চলছে। নির্বাচনের আগে আমাদেরকে অনেক কিছু দেখতে হবে। কি কি খেলা এর মধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছে আমি সে বিষয়ে আসছি। তার আগে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। যুক্তরাষ্ট্র কি আওয়ামী লীগকে নিয়ে সরকারের কাছে কোনো প্রস্তাব দিয়েছে? আমরা জানি না। আদৌ এ ধরনের কোনো কিছুর ঘটার সম্ভাবনা এই মুহূর্তে আছে কিনা তাও জানি না। তবে নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের একাধিক কূটনীতিক এই মুহূর্তে বাংলাদেশ সফর করছেন। যেমন সফররত ২ কূটনীতিক, যুক্তরাষ্ট্রের সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অব স্টেট অ্যালবার্ট গম্বিস এবং সাবেক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মর্সপ্যান, এই ২ ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে? আসন্ন নির্বাচন, জুলাই গণঅভ্যুত্থান এবং পরবর্তী অবস্থা, গণভোট, নির্বাচনকে লক্ষ্য করে ভুয়া খবর এবং মিস ইনফরমেশন, রোহিঙ্গা সংকট ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে খুব গুরুত্ব সহকারে যে বিষয়টি উঠে এসেছে এবং গণমাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গে এসেছে তা হচ্ছে রিকনসিলিয়েশন এবং নির্বাচনকে সামনে রেখে গুজব বা মিস ইনফরমেশনের বিষয়গুলো। প্রধান উপদেষ্টা যেই কথাগুলো বলেছেন তা একটু আপনাদেরকে শোনাই, ভেরি ইন্টারেস্টিং। তিনি বলছেন আওয়ামী লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব। দক্ষিণ আফ্রিকার উদাহরণ টেনে তিনি বলছেন যে সেখানে তো অপরাধীরা তাদের অপরাধ স্বীকার করে নিয়েছিল, কিন্তু বাংলাদেশের ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী অর্থাৎ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে তাদের অপরাধ অস্বীকার করে যাওয়ায় এই মুহূর্তে বাংলাদেশে সে ধরনের কোনো সম্ভাবনা নেই। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন তখনই সম্ভব যখন কেউ স্বীকার করে নাই যে সে ভুল করেছে, নিজের অপরাধের জন্য অনুতপ্ত হয়, অনুশোচনা প্রকাশ করে। কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই, কোনো অনুতাপও নেই, বরং তারা দাবি করছে জুলাই অভ্যুত্থানে যে তরুণরা নিহত হয়েছেন তারা সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন। আরও যে একটি বিষয় তিনি গুরুত্বের সঙ্গে তুলে ধরছেন সেটি হচ্ছে ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এই যে কথাগুলো, এই কথাগুলো বলার কারণ কি? দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে বিভিন্ন ডিজাইনের কথা বলছিলাম আপনাদেরকে। বিষয় হচ্ছে ওই আলোচনাতে মার্কিন কূটনীতিকরা কি জানতে চেয়েছেন, কি বলেছেন সেটি আমরা জানতে পারিনি, শুনতে পাইনি। যেটুকু গণমাধ্যমে এসেছে তাও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের মারফত, সেটি আমরা কেবল জানতে পারছি। প্রধান উপদেষ্টা কী বলেছেন সেটি আমরা জানতে পারলাম, কিন্তু প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে কেন্দ্র করে নতুন করে রিকনসিলিয়েশনের কথা কেন বললেন? হুট করে বললেন, নাকি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ধরনের কোনো প্রস্তাব দেয়া হয়েছে? আমরা আসলেই জানি না। তবে কোনো ধরনের কোনো প্রশ্ন তাদের পক্ষ থেকে যদি না তোলা হয়েই থাকে তাহলে ডক্টর ইউনূস সাহেব কেন এই বিষয়ে কথা বলতে গেলেন রিকনসিলিয়েশনের প্রসঙ্গ টেনে? আবার আরেকটি বিষয় হচ্ছে নির্বাচনের মাত্র কয়েকদিন আগে কেন এ ধরনের রিকনসিলিয়েশনের প্রসঙ্গ এলো? একই সঙ্গে প্রশ্ন, নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া খবর এবং মিস ইনফরমেশন বা পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর কথাও বা কেন উঠছে? এই একই কথা তিনি মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের সঙ্গেও এটি নিয়ে আলোচনা করেছেন। সেখানেও তিনি কি বলেছেন? তিনি বলেছেন
নির্বাচনকে ঘিরে ভুলের তথ্যের বন্যা বইছে। এটি বিদেশি গণমাধ্যম ও স্থানীয় উভয় উৎস থেকেই আসছে। ভুয়া খবর, গুজব ও জল্পনা কল্পনা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর ফলে নির্বাচনে কী ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়ে আমরা উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক, আমরা সবাই উদ্বিগ্ন। কিন্তু ভুয়া খবর আসলে কোনগুলো? এই যে পোস্টাল ব্যালট পেপার বেহাত হয়ে গেল, একটা বিশেষ রাজনৈতিক দলের সমর্থকদের হাতে সেই ব্যালট পেপার গিয়ে পৌঁছলো, যেটি আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দুইটি ভিডিও ভাইরাল হয়েছে, একটি বাহরাইনের ক্ষেত্রে, একটি ওমানের ক্ষেত্রে। বাহরাইনের ক্ষেত্রে আমরা দেখলাম 7 মিনিট 26 সেকেন্ডের একটি ভিডিও সম্ভবত। সেখানে বিএনপির যে অভিযোগ, বিএনপি নির্বাচন কমিশন যে অভিযোগ জানিয়ে আসছে যে এটি একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থকদের হাতে এই পোস্টাল ব্যালট পেপার গিয়ে পৌঁছেছে, বিএনপি স্পষ্ট করে বলেছে। তো বাহরাইনে বিএনপি বক্তব্য অনুযায়ী জামাতের কর্মীদের হাতে বা নেতাদের হাতে পোস্টাল ব্যালট পেপার গিয়ে পৌঁছেছে। কেন, কিভাবে পৌঁছলো? এটি নিশ্চয়ই কোনো গুজব নয়, এবং কোনো ক্ষেত্রে তো এর সত্যতা স্বীকার করে নিয়েছেই নির্বাচন কমিশন যে হ্যাঁ তারাও এটি দেখেছে। আরেকটি হচ্ছে ওমানে 27 সেকেন্ডে একটি ভিডিও ছড়িয়েছে। তাহলে গুজব আসলে কোনটি? দেশে এই প্রথমবারের মতন প্রবাসীরা ভোট দিতে পারছেন, বা বাংলাদেশের মধ্যে থেকেই যারা ভোট কেন্দ্রে ওই সময় উপস্থিত হতে পারবেন না, বিভিন্ন কাজে সরকারি কর্মকর্তারা, তাদের থেকে শুরু করে আরও বিভিন্ন পর্যায়ের মানুষ, এরকম প্রায় 15 লাখ মানুষ, 15,27,155 জন ভোটারের পোস্টাল ভোট নিবন্ধিত হয়েছে। তার মধ্যে 7,60,000 প্রবাসী। এবং হিসাব করে দেখা গেছে, বিশ্লেষকরা বলছে যে 10,000-এর বেশি ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত হয়েছেন, এমন আসন রয়েছে 18টি। আবার 2008 সালে নবম সংসদ নির্বাচন 10,000 ভোটের কম ব্যবধানে যে জয় পরাজয় নির্ধারিত হয়েছিল, সেরকম আসন ছিল 30টি। অতএব এই যে পোস্টাল ভোটের বিষয়টি, এটি একেবারে গুরুত্বহীন কিছু নয়, সেটি এখন কারা নিয়ন্ত্রণ করছে। আবার দেখুন, গণভোটের যে ব্যালট পেপারগুলো, যে প্রায় 12 কোটি 12.5 কোটি ভোটার, তাদের সবার ব্যালট পেপার এরই মধ্যে জেলা পর্যায়ে রিটার্নিং কর্মকর্তাদের হাতে গিয়ে পৌঁছেছে। সেগুলো এখন জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারিতে অবস্থান করছে। 1 মাস আগেই কেন গণভোটের এই ব্যালট পেপারগুলো পৌঁছে দেওয়া হবে? সেগুলো কারা নিয়ন্ত্রণ করবে? এগুলো কি গুজব? নিশ্চয়ই এগুলো গুজব নয়। নির্বাচন কমিশন নিজেই বলেছে হ্যাঁ সারা দেশে গণভোটের ব্যালট পেপার চলে গেছে। কারণ হিসেবে তারা কি বলছে যে এবার যেহেতু ডাবল ভোট, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের ভোট, তো 12.5 কোটি ভোটারের জন্য 25-26 কোটি বা 12.5 কোটি ভোটারের জন্য এত কোটি ব্যালট পেপার এক জায়গায় রাখা সম্ভব নয়। এটিকে তারা কারণ হিসেবে বলছে। এটি নিশ্চয়ই কোনো কারণ হতে পারে না। এমনকি গণভোটের পক্ষে সরকার বলদ বয়ে প্রচারণা চালাচ্ছে যে হ্যাঁ জয়যুক্ত করুন। কেন? এটা তো সরকারের কোনো ম্যাটার নয়, এটা রাজনৈতিক দলের বিষয়, যার জন্যই তো ভোটে দেওয়া হয়েছে। নাহলে তো সরকার ইম্পোজ করে দিতে পারত। হ্যাঁ কে জয়যুক্ত করতে হবে নাকি না কে জয়যুক্ত করতে হবে, তার জন্য প্রচারণা চালাবে বিএনপি থেকে শুরু করে জামাত ইসলামী বা অন্য যেসব রাজনৈতিক দল রয়েছে তারা। সরকার কেন মানুষের করের টাকা খরচ করে এই প্রচারণা নামবে? সরকারের উদ্দেশ্যটা কি? তাহলে যেহেতু গণভোট নিয়ে জামাত এনসিপির আয়োজন বেশি ছিল এবং সেটিকে কেন্দ্র করে বাংলাদেশকে আরও একটি অস্থিতিশীল এবং একটা অনিশ্চিত অবস্থার মধ্যে ফেলে দিতে চায়, এমন অভিযোগ তো অনেকে রয়েছে। সেই উদ্দেশ্যটাই কি সার্ভ করছে ডক্টর ইউনূস সরকার? সরকার বড়জোর কি করতে পারে, যে গণভোটে যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে মানুষকে সচেতন করতে পারে। যেহেতু 4টি প্রশ্নের উত্তর হ্যাঁ কি না একবারে দিতে হবে, এটিও একটি আজগুবি বিষয়, যা নিয়ে এর মধ্যে অনেক আলোচনা হয়েছে। এখন বিষয় হচ্ছে যে প্রথমেই যে মন্তব্য করা হয়েছিল যে বিশেষ একটি শক্তিকে ক্ষমতায় আনার জন্য যত ধরনের বিশেষ আয়োজন সব রেডি করে রাখা হয়েছে সরকারের পক্ষ থেকে।
এবং যেই বিষয়গুলো আমাদের সামনে এলো বা আপনাদের সামনে আমি উপস্থিত করলাম, এগুলো কি সব ম্যাটিকুলাস ডিজাইনের অংশ নয়? আর খেলার কথা বলছিলাম, বহিঃশক্তির খেলাও রয়েছে, সেগুলো আমাদের সামনে স্পষ্ট হবে। মধ্য কথা, এই যে নির্বাচন হতে যাচ্ছে, কোনো মানদণ্ডেই এটি কোনো নির্বাচন নয়। সেটি 2014 নির্বাচন হোক বা 2024 নির্বাচন হোক, 2018 হোক, সেগুলোর চেয়ে কোনো অংশে কম বিতর্কিত হতে যাচ্ছে না, বরঞ্চ আরও জঘন্য কিছু হতে যাচ্ছে। এই বিষয়গুলো বিএনপির মতো রাজনৈতিক শক্তি ভেবে দেখতে পারছে কিনা, সেটিও আমাদের কাছে অনেক বড় প্রশ্ন। 14 জানুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ বিশ্বের 75টি দেশের উপর অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। এই সিদ্ধান্তটি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির ক্ষেত্রে একটি কঠোর এবং চরম পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা কেবল অভিবাসন নয় বরং আন্তর্জাতিক সম্পর্কের নতুন সমীকরণ তৈরি করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ মেমোর বরাত দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, এই দেশগুলোর নাগরিকদের জন্য নতুন করে অভিবাসী ভিসা ইস্যু করা আপাতত বন্ধ থাকবে এবং এর প্রাথমিক কারণ হিসেবে পাবলিক চার্জ সংক্রান্ত আইনের কঠোর প্রয়োগ এবং আবেদনকারীদের যাচাই বাছাই বা ভেটিং প্রক্রিয়া পুনর্মূল্যায়নকে চিহ্নিত করা হয়েছে। দর্শক, মাত্র 3 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষ করে এসেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এই সফর বিশেষ সাফল্যমণ্ডিত ছিল বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। তার সেই সফরের আগে খবর ছিল ট্রাম্প প্রশাসন বাংলাদেশকে 18.5 লাখ টাকার ভিসা বন্ডের দেশের ক্যাটাগরিতে ফেলেছে। আর খলিলুর রহমানের সফর শেষে এবার ভিসাই বন্ধ করেছে মার্কিন সরকার। দর্শক, এর আগে 2021 ও 2023 সালে মার্কিন যুক্তরাষ্ট্র সীমিত আকারে বাংলাদেশিদের উপর ভিসা স্যাংশন দিয়েছিল। 2021 সালে র্যাবের 7 কর্মকর্তা আর 2023 সালে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা দানকারীদের উপর ভিসা স্যাংশন আরোপের কথা জানানো হয়েছিল। কিন্তু এবার সব বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো, খলিলুর রহমানের সফরের পর আবার বাংলাদেশের ঠিক জাতীয় নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপ কি বার্তা দিচ্ছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ফক্স নিউজ ডিজিটাল প্রথম এই খবরটি প্রকাশ করে। খবরে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর 75টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছে। এই নির্দেশের ফলে বিশ্বের মোট প্রায় 200টি দেশের মধ্যে 1/3 বেশি দেশ মার্কিন অভিবাসন ব্যবস্থার বাইরে চলে গেল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পেক্স এক বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন জনগণের উদারতাকে কেউ যাতে অপব্যবহার করতে না পারে এবং যারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারেন তাদের প্রবেশ ঠেকাতে দীর্ঘদিনের আইনি ক্ষমতা ব্যবহার করা হচ্ছে। এই পদক্ষেপের ফলে কেবল সোমালিয়া, রাশিয়া, ইরান বা আফগানিস্তানের মতো দেশগুলোই নয় বরং ব্রাজিলের মতো দেশের নাগরিকরা বড় ধরনের ধাক্কার সম্মুখীন হয়েছেন, যাদের জন্য আগে ভিসা পাওয়া তুলনামূলক সহজ ছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মেমো অনুসারে কনসুলার অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা বর্তমানে চলমান অভিবাসী ভিসার আবেদনগুলো প্রত্যাখ্যান করেন যতক্ষণ না পর্যন্ত স্ক্রিনিং এবং ভেটিং প্রক্রিয়াগুলো পুনরায় পর্যালোচনা করা হচ্ছে। এই স্থগিত আদেশ 2026 সালের 21শে জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন অভিবাসন নিয়ন্ত্রণের ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি কঠোর এবং পদ্ধতিগত অবস্থান গ্রহণ করেছে। এই নজিরবিহীন নিষেধাজ্ঞার পিছনে প্রধানত 2টি কারণ কাজ করছে। প্রথমত, অর্থনৈতিক নিরাপত্তা এবং দ্বিতীয়ত জাতীয় নিরাপত্তা। মার্কিন প্রশাসনের মতে, অনেক দেশের নাগরিক যুক্তরাষ্ট্রে এসে জনকল্যাণমূলক প্রকল্পের অপব্যবহার করছে, যা মার্কিন করদাতাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। বলা হয়েছে, যেসব দেশে জঙ্গিবাদ বা রাজনৈতিক অস্থিরতা রয়েছে সেসব দেশের নাগরিকরা যাতে জালিয়াতি করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে সেজন্যই এই স্থগিত আদেশ দেওয়া হয়েছে। ফক্স নিউজ এবং অন্যান্য সূত্রের তথ্য অনুযায়ী এই স্থগিত আদেশের কোনো নির্দিষ্ট শেষ সময়সীমা বা এক্সপায়ারেশন ডেট দেওয়া হয়নি। এটি অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে যতক্ষণ না মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রতিটি দেশের জন্য পৃথকভাবে তাদের যাচাই বাছাই পদ্ধতি এবং পাবলিক চার্জ সংক্রান্ত মানদণ্ডগুলো পুনরায় ঠিক না করছে। প্রশাসনের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, স্ক্রিনিং পদ্ধতিগুলো আধুনিকায়ন করতে কয়েক মাস বা তার বেশি সময় লাগতে পারে। তবে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অবস্থানের কারণে ধারণা করা হচ্ছে এই স্থগিত আদেশ দীর্ঘায়িত হতে পারে।
দর্শক, যে 75টি দেশের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো বিশ্লেষণ করে দেখা যাবে এদের বেশিরভাগই হয় উন্নয়নশীল দেশ অথবা এমন দেশ যাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বা ভূ রাজনৈতিক টানাপোড়েন রয়েছে। তালিকায় এমন অনেক দেশ রয়েছে যারা বাংলাদেশের মতোই রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্নীতির বিস্তার এবং জঙ্গিবাদের হুমকির সম্মুখীন। মার্কিন প্রোক্লামেশনে উল্লেখ করা হয়েছে যেসব দেশে সরকার নিয়ন্ত্রণ দুর্বল সেসব দেশ থেকে অপরাধীরা জালিয়াতির মাধ্যমে প্রবেশের চেষ্টা করে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান এবং আফগানিস্তান এই তালিকায় রয়েছে। আফগানিস্তানের ক্ষেত্রে দীর্ঘদিনের অস্থিতিশীলতা এবং জঙ্গিবাদের কারণে আগে থেকেই করা করেছিল, কিন্তু পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশের অন্তর্ভুক্তি নির্দেশ করে যে মার্কিন প্রশাসন এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অত্যন্ত সন্দিহান। নাইজিয়ার বেকো হারামের মতো জঙ্গি গোষ্ঠীর তৎপরতা এবং মিশরের রাজনৈতিক পালা বদলের পরবর্তী অস্থিরতা দেশ দুটিকে এই তালিকায় ফেলেছে। এই দেশগুলোতে শক্তিশালী নিরাপত্তা বাহিনী থাকা সত্ত্বেও মার্কিন প্রশাসন মনে করছে তাদের স্ক্রিনিং প্রক্রিয়া যথেষ্ট নয়। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে গত কয়েক বছরে জঙ্গিবাদের বিরুদ্ধে সফল অভিযানের কথা সরকার দাবি করলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ফলে তৈরি হওয়া অস্থিরতা মার্কিন কর্মকর্তাদের নজর এড়ায়নি। বিশেষ করে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে থাকার সময় দেশের জঙ্গি গোষ্ঠীর পুনরুত্থানের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে, যা বাংলাদেশের এই তালিকায় থাকার অন্যতম কারণ হতে পারে। দর্শক, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান গত 8 থেকে 12 জানুয়ারি পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সফরকে অত্যন্ত সফল হিসেবে দাবি করা হয়েছিল, কিন্তু সফরের মাত্র 2 দিন পরেই এমন নিষেধাজ্ঞার খবর আসায় সরকারের দাবি এবং বাস্তব পরিস্থিতির মধ্যে এক বিশাল দূরত্ব তৈরি হয়েছে। এমনকি উপদেষ্টা খলিলুর রহমান যখন ভিসা বন্ড থেকে ব্যবসায়ীদের অব্যাহতির অনুরোধ করেছিলেন তখন মার্কিন কর্মকর্তারা তা ইতিবাচকভাবে বিবেচনায় আশ্বাস দিয়েছিলেন বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়। কিন্তু এই সফরের ঠিক পরেই ফক্স নিউজের এই রিপোর্ট ইঙ্গিত দেয় মার্কিন কর্মকর্তারা ব্যক্তিগত বৈঠকে হয়তো নমনীয় বা সহযোগিতামূলক ভাষ্য ব্যবহার করেছেন, কিন্তু প্রশাসনের সামগ্রিক নীতি অনেক আগেই চূড়ান্ত হয়েছিল, যা জানতেনই না খলিলুর রহমান। দর্শক, যুক্তরাষ্ট্র অতীতে বাংলাদেশের উপর বিভিন্ন ধরনের ভিসা কড়াকড়ি বা স্যাংশন আরোপ করেছিল, তবে বর্তমানেরটি স্কেল বা মাত্রার দিক থেকে নজিরবিহীন। 2021 সালের 10 ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব এবং এর তৎকালীন ও সাবেক 7 জন শীর্ষ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এটি ছিল গ্লোবাল ম্যাগনিটস্কি অ্যাক্টের অধীনে দেওয়া একটি স্যাংশন। এর ফলে ওই কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয় এবং তাদের সম্পদ থাকলে তা বাজেয়াপ্ত করার বিধান রাখা হয়। এরপর 2023 সালের মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেন। এই নীতির অধীনে যারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা দেবে, তা সে সরকারি দল হোক, বিরোধী দল বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক, তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলা হয়। 2023 সালের সেপ্টেম্বরে এই নীতির বাস্তবায়ন শুরু করার কথা জানিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর, তবে এবার দিল সব বাংলাদেশিদের জন্য। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভিসা স্থগিতাদেশ বাংলাদেশের জন্য একটি বড় ধরনের ভূ রাজনৈতিক ও প্রশাসনিক সংকেত। এটি কেবল একটি দেশের সমস্যা নয়, বরং মার্কিন অভিবাসন নীতির একটি বড় ধরনের পরিবর্তনের অংশ হলেও বাংলাদেশের জন্য এটি দ্বিমুখী সংকট তৈরি করেছে। একদিকে সবচেয়ে বড় বাজার এবং রেমিটেন্স উৎসের দেশ থেকে আসা এমন সিদ্ধান্ত উদ্বেগের কারণ। যুক্তরাষ্ট্রে প্রায় 10 লাখ বাংলাদেশি বসবাস করেন এবং এর প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ অভিবাসী ভিসায় সেখানে যান। স্থগিতাদেশের ফলে নতুন করে অভিবাসন বন্ধ হয়ে গেলে ভবিষ্যতে রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ার ঝুঁকি তৈরি হবে, যা দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর চাপ সৃষ্টি করবে। তবে এই ভিসা স্থগিতের পদক্ষেপ ইমিগ্রেন্ট বা অভিবাসীদের জন্য হলেও বিশেষজ্ঞরা মনে করেন নন ইমিগ্রেন্ট ভিসা যেমন স্টুডেন্টদের ভিসার ক্ষেত্রেও অনেক প্রভাব পড়বে, কারণ এর মধ্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা রেজিস্ট্রেশনের রেট অনেক বেড়েছে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ
12ই ফেব্রুয়ারির নির্বাচন যখন হতে আর একটা মাসও বাকি নেই, তখন হঠাৎই বাজারে জোর ঘুরতে শুরু করেছে কেয়ারটেকার সরকারের গল্প। বাংলাদেশের নির্বাচনী সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার অতি সম্প্রতি এই দুদিন আগে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ এক কমিশনের প্রধান হয়ে বা অন্তর্বর্তী সরকারের অন্যতম অংশীদার হয়ে হঠাৎ এমন কথা কেন বললেন তিনি? এই প্রশ্নটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এজন্য যে 12 ফেব্রুয়ারির নির্বাচনের ঠিক আগে এমন প্রসঙ্গ আলোচনায় উঠে আসার পশ্চাতে রাজনীতির যে কোনো ভূমিকা নেই এমন কি কখনো হতে পারে? কেন হঠাৎ বদিউল আলম মজুমদার সাহেবের এই ঘোষণা? কার বা কাদের চাপে বা কাদের হয়ে এমন কথা বলছেন তিনি? সেই বিষয়টা আলোচনা করা যাক। দেখা যাক প্রথমে যে বদিউল আলম মজুমদার তিনি ঠিক কি বলেছেন। সাম্প্রতিক 2-1 দিনে বদিউল আলম সাহেব যেসব বক্তব্য আলোচনায় এসেছে, তার যেসব বক্তব্য, সেগুলো আসলে দুটি আলাদা প্ল্যাটফর্মে এক জায়গায় হঠাৎ মুখ ফসকে বেরিয়ে গেছে এমন নয়। দুটো আলাদা জায়গায় তিনি বক্তব্য রেখেছেন, কিন্তু একটা কথাই বলেছেন, একই রাজনৈতিক লাইন ধরে তিনি বলেছেন। প্রথমটা বরিশাল বিভাগীয় সংলাপ, সুজন যে সংগঠন সে আয়োজিত বরিশালে সুজনের বিভাগীয় সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, সার্বিকভাবে নির্বাচনী ট্রেন ট্রাকে উঠেছে, কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কাঠামোগত পরিবর্তন দরকার। আর সেই প্রেক্ষাপটে তিনি স্পষ্ট ভাষায় বলেন যে নির্বাচনী প্রক্রিয়া ট্রাকে উঠেছে বটে, তবে রাজনীতিবিদ ও মনোনীত প্রার্থীদের আচরণের উপরেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনেকাংশে নির্ভর করছে। নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। আবার একবার বলছি কথাটা, নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। দ্বিতীয়, তিনি কোথায় বলেছেন? ঢাকার শ্রীলাভ মিলনায়তনে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সংস্কার ও নির্বাচনী ইস্তেহার সংলাপ। এই বিষয়ে এখানে তিনি একই রকমের কথা বলেন। একদিকে জুলাই জাতীয় সনদের সংস্কার প্রস্তাবের গুরুত্ব, অন্যদিকে সুষ্ঠু নির্বাচনের কাঠামোগত শর্ত। সেখানে তার মূল কেয়ারটেকার সংক্রান্ত লাইনটি এরকম, তিনি বলেছেন, আমরা বলেছি যে নির্বাচন কমিশনকে সক্রিয় হতে হবে, টাকার খেলা বন্ধ করতে হবে, নির্বাচনী এবং রাজনৈতিক অন্ধকারের দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে, একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসতে হবে। খেয়াল করলেন কি বলেছেন? একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসতে হবে, না হলে কি হবে? তাহলেই সুষ্ঠু নির্বাচন হবে। তার মানে কেয়ারটেকার সরকার ব্যবস্থা ফিরে না এলে সুষ্ঠু নির্বাচন হবে না। কি বুঝছেন? এই আলোচনাতেই বদিউল আলমের পরিচয় করিয়ে দেয়া হয়েছে কি বলে জানেন? অন্তর্বর্তী সরকার গঠিত নির্বাচন সংস্কার কমিশনের প্রধান এবং সুজনের সম্পাদক হিসেবে। আরে বদিউল আলম কোনো রামাশ্যামা যদু মধু বা ফজর আলী গজব বিশ্বাস নয় যে তিনি কি বললেন তাতে কিছু যায় আসে না। তিনি সরকারের একেবারে ভেতরের লোক। যখন সরকারের ভেতরে থাকা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির মুখ থেকে এমন কথা বেরিয়ে আসে, তখন তার একটা আলাদা ওজন থাকে, এটা মানতেই হয়।
এটাও মানতে হয় সরকারের কোনো না কোনো মহলে বিষয়টা চর্চার মধ্যে আছে। এমনকি চর্চা যে আছে, এই বিষয়ে চর্চা যে হচ্ছে, সে তো মোহাম্মদ ইউনূস পর্যন্ত স্বীকার করেছেন দুদিন আগে। সফররত দুই মার্কিন কূটনীতিকের সঙ্গে বৈঠকের পর ইউনূস নিজে বলেছেন, আওয়ামী লীগ ভুল স্বীকার করে নিলে রিকনসিলিয়েশন সম্ভব। অর্থাৎ আওয়ামী লীগ যদি বলে তারা ওই সব ফ্যাসিস্টের কাজ করেছে বলে ভুল স্বীকার করে, তাহলে রিকনসিলিয়েশন, তাদেরকে ক্ষমা করা, তাদের সাথে যোগাযোগ করা, তাদেরকে ক্ষমা করে দেওয়াটা সম্ভব। এবং এই ক্ষমা করার কি পরিণাম, সেটা হচ্ছে ভোটের মুখে, ভোটে তাহলে আওয়ামী লীগকে অংশ নিতেও দেয়া হতে পারে। হঠাৎ ভোটের মুখে এসে ইউনূসের মুখে আওয়ামী লীগের এই চর্চা কেন? কেন এই চর্চা? এর দুটো কারণ, দুরকম। একটা কারণ, কেয়ারটেকার সরকার গঠনের কথা তুলে 12ই ফেব্রুয়ারি নির্বাচন পিছিয়ে দেয়া যায়। জামাত ও এনসিপি এত তাড়াতাড়ি নির্বাচন অনুষ্ঠিত করার বিরোধী। তাদের দলে আছেন স্বয়ং ইউনূস ও তার সহ উপদেষ্টাগণ। নির্বাচিত না হয়েই তারা আরো 5, 10 বা 50 বছর ক্ষমতায় থাকতে আগ্রহী। এটা আমার কথা নয়, বলেছেন স্বয়ং ইউনূস। সুতরাং 12 ফেব্রুয়ারির নির্বাচন বাতিল বা স্থগিত হলে তাদের এই মুহূর্তে গদি ছাড়ার প্রশ্ন উঠবে না। কেয়ারটেকার সরকার তারপরে গঠিত হলে তবে আসবে গদি ছাড়ার প্রশ্ন। আর এখানেও একটা বড় একটা সম্ভাবনা আছে, যদি পর্দার পেছনে ইউনূস সাহেব তার বড় মাঠের বড় খেলোয়াড় পরিচয়ে, আন্তর্জাতিক খেলোয়াড় পরিচয়ে ঠিক মতো খেলতে পারেন, তাহলে নানান অছিলায় কেয়ারটেকার সরকার গঠনের প্রক্রিয়া 2-4 বছর টেনে নিয়ে যাওয়া কোনো বড় ব্যাপার নয়, হতেই পারে। আর নিজেকে তো তিনি ইতিমধ্যে নিরপেক্ষ কেয়ারটেকার সুলভ সরকার বলেই দিয়েছেন, যার জন্য আদালত তার রায়ে, কি চমৎকার রায় আদালতের, কেয়ারটেকার ব্যবস্থা চালু করলো বটে, তবে সেই চালু করা কেয়ারটেকার ব্যবস্থা অনুযায়ী নির্বাচন হবে 2026-এর ভোটে নয়, এর পরের নির্বাচন থেকে। কারণ ইউনূস তো নিজেকে নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের মতোই বলেছেন। সুতরাং কেয়ারটেকার সরকারের ফ্যাকড়া তুলে নির্বাচন স্থগিত হলে ইউনূস, জামাত, এনসিপি ইত্যাদি সরকারপন্থী দলগুলোর খুব সুবিধে, তারা ক্ষমতায় থাকবে। আর জেতার জন্যে এখন ওইসব ব্যালট পেপার নিয়ে, পার্টিকুলারলি ওই যে পোস্টাল ব্যালট নিয়ে যেসব কর্মকীর্তির খবর পাওয়া যাচ্ছে, এবং যেভাবে ভোটে বুথ দখল করে ভোট হবার কথা ভাবা হচ্ছে, সেটা তো শেখ হাসিনার আমলের চেয়েও আরো খারাপ জায়গায়। তো এটা হলো একদিকের গল্প, কেন চাইছে কেয়ারটেকার সরকার। এর বাইরে আরেকটা গল্পও আছে, সেটা হলো বিশ্ব রাজনীতির চাপ। 13 জানুয়ারি 2026 তারিখে যুক্তরাজ্যের 4 জন প্রভাবশালী এমপি, বব ব্ল্যাকম্যান, জিম স্যানন, জাস আথওয়াল, ক্রিস ল, এরা একটা যৌথ বিবৃতি প্রদান করেছেন। তারা বাংলাদেশে 12ই ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সহ প্রধান দলগুলোর অনুপস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং একে একেবারে অগণতান্ত্রিক বলে অভিহিত করেছেন। অর্থাৎ 12ই ফেব্রুয়ারির নির্বাচন অগ্রহণযোগ্য। তাদের আগে আমেরিকার কংগ্রেসেরও বেশ